সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় হামলা, যুক্তরাষ্ট্রের ভূমিকায় ইরানের প্রত্যক্ষ জবাব ও হুমকি। গাজা উপত্যকার একটি সংকুচিত ভূমিখণ্ড, যার চারপাশে অবরোধ, দারিদ্র্য, রাজনৈতিক দমনপীড়ন আর সহিংসতার বেড়া। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সর্বশেষ গাজার অভিযান 2025 সালে এসে এক ভয়ঙ্কর মাত্রায় পৌঁছেছে। এই যুদ্ধে ফিলিস্তিনের বিরুদ্ধে অব্যাহত বিমান ও স্থলবন্দর আক্রমণের লক্ষাধিক প্রাণহানি ও বাস্তুচ্যুত ঘটেছে। এই প্রেক্ষাপটে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্রের ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ। ইসরায়েলকে একাধারে অস্ত্র, গোয়েন্দা সহায়তা ও কূটনৈতিক পৃষ্ঠপোষকতা দিয়ে তারা কার্যত এই মানবিক বিপর্যয়ের নেপথ্যে শক্তি হয়ে উঠেছে। এই অবস্থায় ইরান একটি আঞ্চলিক পরাশক্তি এবং প্রতিরোধ অক্ষত এক মুখপাত্র প্রকাশ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। আজকের এই বিশ্লেষণে দেখা যাবে কিভাবে গাজার পরিস্থিতি যুক্তরাষ্ট্রের কারণে জটিল হয়েছে এবং ইরানের প্রতিক্রিয়ায় কী ভূমিকা রেখেছে এবং তার জবাব কী হতে পারে। ইসরায়েলের গাজায় হামলার ধারাবাহিকতা ও যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতা সম্পর্কে। ইসরায়েলের প্রতিটি বড় আক্রমণেই যুক্তরাষ্ট্র সরাসরি বা কৌশলগতভাবে জড়িত থেকেছে। 2023 সালের অপারেশন আয়রন সোর্স থেকে শুরু করে 2025 সালের অপারেশন ন্যাশনাল ফিউরি পর্যন্ত প্রতিটি পর্যায়ে যুক্তরাষ্ট্র তাদের আধুনিক অস্ত্র ব্যবস্থা, যুদ্ধ জাহাজ, ফাইটার জেট ও স্যাটেলাইট গোয়েন্দা দিয়ে ইসরায়েলকে সহায়তা করেছে। এই যুদ্ধকালীন সময়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসের একটি বিল পাশ করে, যেখানে ইসরায়েলকে অতিরিক্ত $17 বিলিয়ন সামরিক সহায়তা বরাদ্দ দেওয়া হয়। এতে অন্তর্ভুক্ত ছিল আয়রন ডোম পুনর্গঠন, F-35 যুদ্ধবিমান সরবরাহ, AI চালিত ড্রোন সিস্টেম। বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সত্ত্বেও জাতিসংঘের ফিলিস্তিনপন্থী প্রস্তাবগুলো ভেটো করে যুক্তরাষ্ট্র। এই অবস্থান শুধু যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বিশ্বস্ততাকেই প্রশ্নবিদ্ধ করেনি, বরং তাকে একটি সহিংসতায় সহ অপরাধী করে তুলেছে। ইরান বরাবরই ফিলিস্তিন ইস্যুকে নিজের আঞ্চলিক নেতৃত্ব প্রতিষ্ঠার এক কৌশল হিসেবে দেখে এসেছে। গাজায় ইসরায়েলি অভিযান যত বাড়তে থাকে তত বেশি ইরান প্রকাশ্যে জড়াতে থাকে। তাদের বক্তব্য ছিল, গাজায় মুসলিম ভাই বোনদের ওপর গণহত্যা চলতে পারে না। ইরানের উচ্চতম নেতা আয়াতুল্লাহ খামেনি তিনি বলেন, যদি মুসলিম রাষ্ট্রগুলো গাজাকে রক্ষা না করে তবে ইতিহাস তাদের ক্ষমা করবে না, আমরাও চুপ করে বসে থাকব না। এই ঘোষণার পর থেকেই কয়েকটি প্রধান ইরানি পদক্ষেপ নজরে আসে। হিজবুল্লাহ এবং হুতিদের সক্রিয় করা। ইরানের সবচেয়ে শক্তিশালী অপ্রত্যক্ষ হতে হাত তোলা লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনি হুতি বিদ্রোহীরা। গাজা যুদ্ধে তারা কৌশলগতভাবে যুক্ত হয়েছে। হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের উত্তর অঞ্চলের হাজারো রকেট নিক্ষেপ করেছে। তারা ইসরায়েলের সেনাবাহিনীর মনোযোগ বিভ্রান্ত করতে দ্বিতীয় ফ্রন্ট তৈরি করে থাকে। হুতিরা লোহিত সাগরের পশ্চিমা জাহাজের হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের নৌবহরকে চাপে ফেলে। মার্কিন যুদ্ধজাহাজ USS একাধিকবার হুতি ড্রোন প্রতিহত করে। 2024 সালের শেষের দিকে ইরান তাদের নিজস্ব ড্রোন ও মিসাইল প্রযুক্তি হিজবুল্লাহ ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর হাতে তুলে দেয়। এরপরই দেখা যায় ইসরায়েলে গভীরভাবে বিস্ফোরণ ঘটানো উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন ব্যবহৃত হচ্ছে। 2025 সালের মার্চে ইরানের IRGC প্রকাশ্যে জানায়, তারা ইসরায়েল এবং তার মিত্রদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিরোধে প্রস্তুত। 12 এপ্রিলের ঘটনার পরে ইরান সিরিয়া ও ইরাক থেকে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালায়। যুক্তরাষ্ট্র তখন পারস্য উপসাগরে তাদের ক্যারিয়ার গ্রুপ মোতায়েন করে। ইরান 2025 সালের ফেব্রুয়ারিতে সাইবার প্রতিরোধ নামের এক গোপন কর্মসূচি চালু করে। এতে তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অবকাঠামোতে সাইবার আক্রমণ চালাতে থাকে। ইসরায়েলের বিদ্যুৎ সংযোগ ব্যাঘাত, ইসরায়েলের সামরিক স্যাটেলাইট ব্যর্থ, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ সামরিক বিপর্যয়। এই ধরনের সাইবার হামলা যুদ্ধের এক পর্বের সূচনা করে, যেখানে সীমান্তহীন সংঘর্ষ ঘটে।